হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী রাম লক্ষ্মণ সীতা যে বনবাসে গেছিল, তো সেই বনবাসে যাবার প্রথম রাত্রি কেমন কেটেছিল, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেই ভিডিওটি বাল্মীকি রামায়ণ, রাজশেখর বসু অনুমোদিত। তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী। বনবাসের প্রথম রাত। রামের বনবাসে যাবার সময় রামের রথের পেছন পেছন অনেক অযোধ্যাবাসী যাচ্ছিলেন। রাম সস্নেহে তাদের বললেন, তোমরা আমাকে যে সম্মান ও প্রীতি করে থাকো, ভরতকে তার অধিক করবে। তিনি বয়সে বালক হলেও জ্ঞানে কিন্তু তিনি বৃদ্ধ। তোমাদের প্রিয় হিতকর কর্ম নিশ্চয়ই করবেন। আমার চেয়ে তার রাজোচিত গুণাবলী অনেক আছে। যে সকল জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ, তেজস্বী ব্রাহ্মণ রামের অনুগমন করছিলেন, তারা বার্ধক্যের জন্য কম্পিত মস্তকে তারা দূর থেকে বলতে লাগলেন, বয়ন্ত যবনা রামাং ভব যাত্রাস্তু রঙ্গমা নিবর্তভ্যং ন গন্তব্যং হিতা ভবত ভর্তারি কর্ণবন্তি হি ভূতানি বিশেষণ তুরঙ্গমা জুয়ং তস্মন্নি বর্তদ্ধং যাচনাং প্রতিবেদিতা। হে দ্রুতগামী শ্রেষ্ঠ, তুরঙ্গ মগন যারা রামকে বহন করছো, প্রভুর হিতার্থ তোমরা নিবৃত্ত হও, যেও না। প্রাণীদের কর্ণ আছে, অশ্বের বিশেষ করেই আছে। অতএব তোমরা আমাদের প্রার্থনা শুনে নিবৃত্ত হও। বৃদ্ধ ব্রাহ্মণদের এই আর্তবাক্য শুনে রাম লক্ষ্মণ সীতা রথ থেকে নেমে পদব্রজে বনের দিকে যেতে লাগলেন। ব্রাহ্মণগণ অতিশয় দুঃখিত হয়ে সসম্ভ্রমে রামকে বললেন, তুমি ব্রাহ্মণের হিতকারী, সেজন্যে আমরা তোমার অনুগমন করছি। যজ্ঞাগ্নি দ্বিজস্কন্ধে আরূঢ় হয়ে তোমার পশ্চাতে যাচ্ছেন। তুমি রাজচ্ছত্র পাওনি, দেখো শারদীয় মেঘের তুল্য আমাদের রাজপেয় যজ্ঞলব্ধ ছত্র সকল তোমাদের ছায়া দেবে। বৎস, আমাদের বেদ মন্ত্রানুসারিণী বুদ্ধি এখন তোমার নিমিত্ত বনাভিমুখী হয়েছে। আমাদের হংসশুভ্র পক্ষকেশ মস্তক ধূলি লণ্ঠিত করে প্রার্থনা করছি, তুমি বনে যেও না। ব্রাহ্মণরা এইরূপ বিলাপ করছেন। এমন সময় রাম দেখলেন অদূরে তমসা নদী তার গমন রোধ করে আছে। সুমন্ত্র তখন রথের ঘোড়া খুলে দিয়ে তাদের জল খাইয়ে স্নান করিয়ে তমসার তীরে চড়তে দিলেন। রমণীয় তমসা তীরে বসে রাম সীতার দিকে চেয়ে লক্ষ্মণকে বললেন, সৌমিত্রী, আজ বনবাসের আমাদের প্রথম রাত্রি। এই বিজন অরণ্যে মৃগ ও পক্ষীরা আবাসে ফিরে এসে কলরব করছে, যেন আমাদের দেখে কাঁদছে। অযোধ্যায় স্ত্রী পুরুষ আজ আমাদের জন্য হয়তো বিলাপ করছে। পিতা ও মাতার জন্য আমার শোক হচ্ছে। তারা কেঁদে কেঁদে হয়তো অন্ধ হয়ে যাবেন। ধর্মাত্মা ভরত এলে তাদের আশ্বাস দেবেন। এই আমার সান্ত্বনা। তুমি আমার সঙ্গে এসে ভালোই করেছ, নয়তো বৈদেহীর রক্ষণাবেক্ষণের জন্য আমাকে অন্যের সাহায্য নিতে হতো। বনে বিবিধ ফলমূল মিললেও আজ রাত্রিতে কেবল জল পান করে থাকবো, এই আমার ইচ্ছা। সান্ধ্য উপাসনার পর সুমন্ত্র ও লক্ষ্মণ রামের পর্ণসজ্জা প্রস্তুত করে দিলেন। রাম সীতা নিদ্রিত হলে লক্ষ্মণ জাগ্রত থেকে সুমন্ত্রকে রামের বিবিধ গুণের কথা বলতে লাগলেন। গোষ্ঠবহুল তমসা তীরে রাম সেই রাত্রি অযোধ্যার প্রজাবৃন্দের সঙ্গে যাপন করলেন। প্রভাতকালে তিনি লক্ষ্মণকে বললেন, দেখো এরা গৃহত্যাগ করে এসে আমাদের উপর নির্ভর করে বৃক্ষমূলে নিদ্রিত হয়ে আছেন। এরা প্রাণ ত্যাগ করবে, তবুও আমাদের ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা ছাড়বে না। এসো, এদের নিদ্রাভঙ্গের পূর্বেই আমরা শীঘ্রই রথারোহণে প্রস্থান করি। সুমন্ত্র সত্তর রথ প্রস্তুত করলেন। সকলে রথারোহণে আবর্তবহুল তমসা পার হলেন। পুরাবাসীদের বিভ্রান্ত করবার জন্য রাম সুমন্ত্রকে বললেন, আমরা পদব্রজে যাচ্ছি, তুমি রথ নিয়ে উত্তর দিকে কিছু দূর গিয়ে ফিরে এসো, যেন ওরা জানতে না পারে। সুমন্ত্র ফিরে এলে সীতা ও লক্ষ্মণের সঙ্গে রাম পুনর্বার রথে উঠলেন এবং শুভযাত্রার জন্য একবার উত্তরমুখের, তারপর বনের দিকে রথ চালনা করলেন। প্রভাতকালে নিদ্রাভঙ্গের পর পুরবাসীগণ রামকে কোথাও দেখতে না পেয়ে
শোকে অভিভূত হলো। তারা বলতে লাগলেন, নিদ্রাকে ধিক, যার জন্য আমরা রামকে হারিয়েছি। আমাদের জীবনে প্রয়োজন কি? এখানে প্রচুর শুষ্ক কাঠ রয়েছে, তাতে চিতা প্রস্তুত করে অগ্নি প্রবেশ করব। এইরূপ বহু বিলাপ করে অবশেষে তারা শোকাচ্ছন্ন অযোধ্যায় ফিরে গেল। তাদের পত্নীরা ভর্ৎসনা করে বললেন, যারা রাঘবকে দেখতে পাবে না তাদের স্ত্রী পূর্ব গৃহে বা ধনের কি প্রয়োজন? লক্ষ্মণই একমাত্র সৎপুরুষ, যিনি সীতার সঙ্গে রামের অনুগমন করেছেন। রাম যে পথে যাবেন তার নদী সরোবর কানর বৃক্ষ সমস্তই ধন্য হবে। আমরা পুত্রের নামে শপথ করেছি, কইকেই বেঁচে থাকতে এ রাজ্যে বাস করব না। ঘাতকের কাছে পশুর তুল্য আমরা এখানে ভরতের কাছে বদ্ধ হয়েছি। এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।